গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজের একটি ছোট গল্প সঙ্গিনী। শুরু করছি আজকের গল্প। মিসির আলী বললেন, গল্প শুনবেন নাকি? আমি ঘড়ির দিকে তাকালাম। রাত মন্দ হয়নি, 10টার মতো বাজে। বাসায় ফেরা দরকার। আকাশের অবস্থাও ভালো নয়, গুড়গুড় করে মেঘ ডাকছে। আষাঢ় মাস, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি বললাম, না না, আজ থাক, আরেকদিন শুনব। রাত অনেক হয়েছে, বাসায় চিন্তা করবে। মিসির আলী হেসে ফেললেন। আমি বিস্মিত হয়ে বললাম, হাসছেন কেন আপনি? মিসির আলী হাসতে হাসতেই বললেন, বাসায় কে চিন্তা করবে? আপনার স্ত্রী কি বাসায় আছেন? আমার তো ধারণা তিনি রাগ করে বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। মিসির আলীর পর্যবেক্ষণ ক্ষমতা এবং সামান্য সূত্র ধরে সিদ্ধান্তে চলে যাবার প্রায় অলৌকিক ক্ষমতার সঙ্গে আমি পরিচিত। তবুও বিস্মিত হলাম। আমার স্ত্রীর সঙ্গে আজ দুপুরেই বড় ধরনের ঝগড়া হয়েছে। সন্ধ্যাবেলায় সে সুটকেস গুছিয়ে বাবার বাড়ি চলে গেছে। একা একা খালি বাড়িতে থাকতে অসহ্য বোধ হচ্ছিল বলে মিসির আলীর কাছে এসেছি। তবে এই ঘটনার কিছুই আমি তাকে বলিনি। আগ বাড়িয়ে পারিবারিক ঝগড়ার কথা বলে বেড়ানোর কোনো মানেই হয় না। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, তা ঝগড়া যে হয়েছে আপনি বুঝলেন কি করে? কেমন করে আবার? অনুমান করে বলেছি। কিন্তু আপনি অনুমানটাই বা করলেন কি করে? আমি লক্ষ্য করলাম আপনি আমার কাছে কোনো কাজে আসেননি, সময় কাটাতে এসেছেন। গল্প করছেন এবং আমার গল্প শুনছেন। কোনো কিছুতেই তেমন আনন্দ পাচ্ছেন না, অর্থাৎ কোনো কারণে আপনার মন বিক্ষিপ্ত। আমি বললাম, ভাবি কেমন আছেন? আপনি বললেন, ভালো। কিন্তু বলার সময় আপনার মুখ কঠিন হয়ে গেল, অর্থাৎ ভাবির সঙ্গে আপনার ঝগড়া হয়েছে। আমি তখন নিশ্চিত হবার জন্য বললাম, আমার সঙ্গে 4টা ভাত খান। আপনিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। আমি ধরেই নিলাম রাগারাগি হয়েছে এবং আপনার স্ত্রী বাসায় নেই। আপনার একা একা লাগছে বলে আপনি এসেছেন আমার কাছে। এই সিদ্ধান্তে আসার জন্যে শার্লক হোমস হতে হয় না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই সব বোঝা যায়। আমি কিছু বললাম না। মিসির আলী বললেন, চা চড়াচ্ছি, চা খেয়ে গল্প শুনুন, তারপর এইখানেই শুয়ে ঘুমিয়ে পড়ুন। খালি বাসায় একা একা রাত কাটাতে ভালো লাগবে না আপনার। তাছাড়া যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তা এটাও কি আপনার লজিক্যাল ডিডাকশন? না না, এটা হচ্ছে উইশফুল থিঙ্কিং। গরমে কষ্ট পাচ্ছি, বৃষ্টি হলে জীবন বাঁচে। তবে বাতাস ভারী, বৃষ্টির দেরি নেই বলেই আমার ধারণা। কিন্তু বাতাসের আবার হালকা ভারী কি? আছে আছে, হালকা ভারীর ব্যাপার আছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় বাতাস হয় ভারী। সেটা আমি বুঝতে পারি মাথার চুলে হাত দিয়ে। জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে মাথার চুল নরম বা শক্ত হয়। শীতকালে মাথার চুলে হাত দিয়ে দেখবেন একরকম, আর গরমকালে যখন বাতাসে হিউমিডিটি অনেক বেশি তখন দেখবেন অন্যরকম। কিন্তু আমার কাছে তো সব সময় একরকমই লাগে। মিসির আলী ঘর ফাটিয়ে হাসতে লাগলেন। ভাবটা এরকম যেন এর যে মজার কথা আগে তিনি শুনেননি। আমি বোকার মতো বসেই রইলাম। অস্বস্তিও লাগতে লাগলো। খুব বুদ্ধিমান মানুষের সঙ্গে গল্প করার মধ্যেও এক ধরনের অস্বস্তি থাকে, নিজেকে খুব তুচ্ছ বলে মনে হয়। মিসির আলী স্টোভে চায়ের পানি বসিয়ে দিলেন। শোঁ শোঁ শব্দ হতে লাগলো। এই যুগে স্টোভ প্রায় চোখেই পড়ে না। মিসির আলী এই বস্তু কোত্থেকে জোগাড় করেছেন কে জানে। কিছুক্ষণ পর পর পাম্প করতে হয়, অনেক যন্ত্রণা। চায়ের কাপ হাতে বিছানায় এসে বসা মাত্র বৃষ্টি শুরু হলো, তুমুল বর্ষণ। মিসির আলী বললেন, আমার বেহেশতে যেতে ইচ্ছা করে না কেন জানেন? না তো,
বেহেশতে যেতে ইচ্ছা করে না, কারণ সেখানে ঝড় বৃষ্টি নেই। এয়ার কুলার বসানো একটা ঘরের মতো সেখানকার আবহাওয়া। তা বাড়বেও না, আবার কমবেও না, অনন্তকাল একই থাকবে। কোনো মানে হয়? আপনি কি বেহেশত, দোজখ এসব নিয়ে মাথা ঘামান? না, ঘামায় না। আচ্ছা, সৃষ্টিকর্তা নিয়ে আপনি মাথা ঘামান? হ্যাঁ, ঘামাই। খুব চিন্তা করি জানেন, কিন্তু কোনো কুল কিনারা পায় না। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ কি বলে জানেন? বলে সৃষ্টিকর্তা বা ঈশ্বর পারেন না এমন কিছুই নেই, তিনি সব পারেন। অথচ আমার ধারণা তিনি দুটো জিনিস পারেন না যা মানুষ পারে। আমি অবাক হয়ে বললাম, উদাহরণ দিন তো। এই যেমন সৃষ্টিকর্তা নিজেকে ধ্বংস করতে পারেন না, মানুষ কিন্তু পারে। আবার সৃষ্টিকর্তা দ্বিতীয় একজন সৃষ্টিকর্তা তৈরি করতে পারেন না, মানুষ কিন্তু পারে। সে সন্তানের জন্ম দেয়। ও, আপনি তাহলে একজন নাস্তিক? না না, আমি মোটেও নাস্তিক নই, আমি খুবই আস্তিক। আমি এমন সব রহস্যময় ঘটনা আমার চারপাশে ঘটতে দেখেছি যে বাধ্য হয়ে আমাকে আস্তিক হতে হয়েছে। ব্যাখ্যাতীত সব ঘটনা, বুঝলেন? এই যেমন স্বপ্নের কথাটাই ধরুন, সামান্য স্বপ্ন অথচ ব্যাখ্যাতীত একটা ঘটনা। স্বপ্ন ব্যাখ্যাতীত হবে কেন? ফ্রয়েড তো চমৎকার ব্যাখ্যা করেছেন বলে শুনেছি। মোটেও চমৎকার ব্যাখ্যা করেননি। স্বপ্নের পুরো ব্যাপারটাই তিনি অবদমিত কামনার উপর চাপিয়ে দিয়ে লিখলেন ইন্টারপ্রিটেশনস অফ ড্রিম। তিনি শুধু বিশেষ এক ধরনের স্বপ্নই ব্যাখ্যা করলেন, অন্যদিক সম্পর্কে তো চুপ করেই রইলেন। যদিও তিনি খুব ভালো করে জানতেন মানুষের বেশ কিছু স্বপ্ন আছে যা ব্যাখ্যা করা যায় না। তিনি এই নিয়ে প্রচুর কাজও করেছেন, কিন্তু প্রকাশ করেননি, নষ্ট করে ফেলেছেন। তার ছাত্র প্রফেসর জাং কিছু কাজ করেছেন অবশ্য, কিন্তু মূল সমস্যায় তিনি পৌঁছতেই পারেননি। বলতে বাধ্য হয়েছেন যে কিছু কিছু স্বপ্ন মানুষ কেন দেখে তা বলা যাচ্ছে না। এই যেমন একটা লোক স্বপ্ন দেখল হঠাৎ তার মাথার উপর সিলিং ফ্যানটা খুলে পড়ে গেল। স্বপ্ন দেখার ঠিক 2 দিন পর দেখা গেল সত্যি সত্যি সিলিং ফ্যান খুলে পড়ে গেছে। এই ধরনের স্বপ্নকে বলে প্রিকগনিশন ড্রিম। এর একটি ব্যাখ্যা, স্বপ্নে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, যা সম্ভব নয়। কাজেই এই জাতীয় স্বপ্নগুলো ব্যাখ্যাতীত। আমি বললাম, আচ্ছা, এমন তো হতেই পারে যে কাকতালীয়ভাবে ব্যাপারটা মিলে গেছে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। প্রচুর কাকতালীয় ব্যাপার পৃথিবীতে ঘটছে, তবে কাকতালীয় ব্যাপারগুলিকেও একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির ভেতর থাকতে হবে। প্রিকগনিশন ড্রিমের ক্ষেত্রে কিন্তু তা থাকে না। আমি না কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আপনাকে বোঝানো একটু কঠিন। আমি বরং আপনাকে স্বপ্ন সম্পর্কে কিছু গল্প বলি, শুনতে চান? হ্যাঁ, বলুন, শুনি। ভৌতিক কিছু কি? আরে না না, ভৌতিক না, তবে রহস্যময় তো বটেই। আরেক দফা চা হয়ে যাক। হোক। তো কি ঠিক করলেন, থেকে যাবেন? বৃষ্টি কিন্তু বাড়ছে। আমি থেকে যাওয়াই ঠিক করলাম। মিসির আলি চা নিয়ে বিছানায় পা তুলে বসলেন। গল্প শুরু হলো। ছোটবেলায় আমাদের বাসায় খাপ নামে একটা স্বপ্ন তথ্যের বই ছিল। কোন স্বপ্ন দেখলে কি হয় সব ওই বইয়ে লেখা। আমার মা ছিলেন বইটার বিশেষ ভক্ত। ঘুম থেকে উঠেই বলতেন, ও মিসির, বইটা একটু দেখ তো, একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানে কি বল। আমি বই নিয়ে বসতাম। দেখ তো বাবা, গরু স্বপ্ন দেখলে কি হয়। আমি বই উল্টে জিজ্ঞেস করলাম, কি রঙের গরু মা, সাদা না কালো? এই তো মুশকিলে ফেললি, সাদা না কালো তা তো খেয়াল নেই। মা, সাদা রঙের গরু হলে ধনলাভ, কালো রঙের গরু হলে বিবাদ। বিবাদ? কার সঙ্গে বিবাদ? তোর বাবার সাথে? তা তো লেখা নাই মা। মা সাথে সাথে চিন্তিত হয়ে পড়তেন।
স্বপ্ন নিয়ে চিন্তার তার কোনো শেষ ছিল না। আর কত বিচিত্র স্বপ্ন যে তিনি দেখতেন। একবার দেখলেন দুটো অন্ধ চড়ুই পাখি। খাবনামায় অন্ধ চড়ুই পাখি দেখলে কি হয় তা লেখা নেই, কবুতর দেখলে কি হয় তা লেখা আছে। মার কারণে খাবনামা ঘাঁটতে ঘাঁটতে একসময় পুরো বইটা আমার মুখস্থ হয়ে গেল। স্বপ্ন বিশারদ হিসেবে আমার নাম রটে গেল। যে যা দেখে আমাকে এসে অর্থ জিজ্ঞেস করে। এই করতে গিয়ে জানলাম কত বিচিত্র স্বপ্নই না মানুষ দেখে। সেই সঙ্গে মজার মজার কিছু জিনিসও লক্ষ্য করলাম। যেমন অসুস্থ মানুষরা সাধারণত বিকট সব দুঃস্বপ্ন দেখে, আবার বোকা মানুষদের স্বপ্নগুলি হয় সরল ধরনের। বুদ্ধিমান মানুষরা খুব জটিল স্বপ্ন দেখে। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা একটা স্বপ্ন প্রায়ই দেখে, সেটা হচ্ছে কোনো একটি অনুষ্ঠানে সে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হয়েছে। সবার গায়ে ভালো পোশাক আশাক, শুধু সেই পুরোপুরি নগ্ন, কিন্তু কেউ তা লক্ষ্য করছে না। মিসির আলী সাহেব কথা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, এই জাতীয় স্বপ্ন কি আপনি কখনো দেখেছেন? আমি বললাম, না, তবে একটা স্বপ্ন আমি বারবার দেখি। পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছি। খুব সহজ প্রশ্ন, সবগুলির উত্তর আমার জানা। লিখতে গিয়ে দেখি কলম দিয়ে কালি বেরোচ্ছে না। কলমটা বদলে অন্য কলম নিলাম, সেটা দিয়েও কালি বেরোচ্ছে না। এদিকে ঘন্টা পড়ে গেছে। এই স্বপ্নটাও খুব কমন স্বপ্ন, আমিও দেখি। একবার দেখলাম বাংলা পরীক্ষা, কিন্তু প্রশ্ন দিয়েছে অঙ্কের। কঠিন সব অঙ্ক, বুঝলেন? বাঁদরের তৈলাক্ত বাঁশ পেয়ে ওঠার অঙ্ক। একটা বাঁদরের জায়গায় দুটো বাঁদর, একটা খানিকটা উঠে অন্যটা তার লেজ ধরে টেনে নিচে নামায়। খুবই জটিল ব্যাপার স্যাপার। বাঁশের সবটা আবার তৈলাক্ত না, কিছুটা আবার তেল ছাড়া। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি সত্যি কি এমন স্বপ্ন দেখেছেন? জি না, ঠাট্টা করে বলছি। তবে জটিল সব অঙ্ক ছিল এইটুকু মনে আছে। সে যাই হোক, ছোটবেলা থেকেই এইসব কারণে স্বপ্নের দিকে আমি ঝুঁকলাম। দেশের বাইরে যখন প্যারাসাইকোলজি পড়তে গেলাম, তখন স্পেশাল টপিক নিলাম ড্রিম ল্যাবরেটরিতে কাজও করলাম। আমার প্রফেসর ছিলেন ডক্টর সুইনহার্ন, দুঃস্বপ্নের ব্যাপারে যাকে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ বলা যেতে পারে। দুঃস্বপ্ন অ্যানালিসিসের তিনি একটা টেকনিক বের করেছেন, যার নাম সুইনহার্ন অ্যানালিসিস। সুইনহার্ন অ্যানালিসিসে ব্যাখ্যা করা যায় না এমন সব দুঃস্বপ্নের একটা ফাইল তার কাছে ছিল। সেই ফাইল কিন্তু তিনি তার গ্র্যাজুয়েট ছাত্রদের দিতেন না। আমাকে তিনি খুবই পছন্দ করতেন। সম্ভবত সেই কারণেই সেই ফাইল ঘাঁটার সুযোগ হয়ে গেল। ফাইল পড়ে আমি তো হতভম্ব, ব্যাখ্যা দিয়ে সব ব্যাপার স্যাপার। আপনাকে একটা উদাহরণ দিই। নিউ ইংল্যান্ডের একটি 23 বছর বয়সী মেয়ে দুঃস্বপ্ন দেখা শুরু করলো। তার নাভিমূল থেকে একটা হাত বের হয়ে আসছে। স্বাভাবিক হাতের চেয়ে সরু, লম্বা লম্বা আঙ্গুল। হাতটার রং নীলচে, খুব তুলতুলে। দুঃস্বপ্নটা সে প্রায় দেখতে লাগলো। প্রতিবারই স্বপ্ন ভাঙত বিকট চিৎকারে। তাকে ড্রিম ল্যাবরেটরিতে ভর্তি করা হলো। প্রফেসর সুইনহার্ন রোগিনীর মনোবিশ্লেষণ করলেন, কিন্তু অস্বাভাবিক কিছুই তিনি পেলেন না। মেয়েটিকে পাঠিয়ে দেয়া হলো নিউ ইংল্যান্ডে। তার কিছুদিন পর মেয়েটি লক্ষ্য করল তার নাভিমূল ফুলে উঠেছে। এক ধরনের নন ম্যালিগন্যান্ট গ্রোথ হচ্ছে। 1 মাসের মধ্যে সেই টিউমার মানুষের হাতের আকৃতি ধারণ করল। টিউমারটির মাথায় মানুষের হাতের আঙ্গুলের মতো 5টি আঙ্গুল। আমি মিসির আলীকে থামিয়ে দিয়ে বললাম, ভাই, এই গল্পটা থাক, শুনতে ভালো লাগছে না, কেমন ঘেন্না ঘেন্না লাগছে। হ্যাঁ, ঘেন্না লাগার মতোই ব্যাপার। ছবি দেখলে আরো ঘেন্না লাগবে। মেয়েটির ছবি ছাপা হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে। কি ছবি দেখতে চান? জি না ভাই। তো পিএইচডি প্রোগ্রামে গিয়েছিলাম, কিন্তু পিএইচডি না করে ফিরতে হলো। জানেন, প্রফেসরের সঙ্গে ঝামেলা হলো।
যে লোক আমাকে এত পছন্দ করত সেই 20 নজরে আমাকে দেখতে লাগলো। MS ডিগ্রি নিয়ে দেশে ফিরলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম টিচিং এর একটা ব্যবস্থা হলো। ছাত্রদের অ্যাবনর্মাল বিহেভিয়ার পড়ায়। স্বপ্ন সম্পর্কেও বলি, স্বপ্নের সঙ্গে মানুষের অস্বাভাবিক আচরণের একটা সম্পর্ক বের করার চেষ্টা করি। ছাত্রদের বলি, তোমরা যদি কখনো কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখো তাহলে আমাকে অবশ্যই বলবে। ছাত্ররা প্রায় এসে স্বপ্ন বলে যায়। ওদের কোনো স্বপ্নই তেমন ভয়ঙ্কর না। সাপে তাড়া করছে, আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে, এই জাতীয় স্বপ্ন। আমার ইচ্ছা ছিল দুঃস্বপ্ন নিয়ে গবেষণার কিছু কাজ করব। সেই ইচ্ছা সফল হলো না। দুঃস্বপ্ন দেখছে এমন লোকজনই পাওয়া গেল না। আমি গবেষণার কথা যখন প্রায় ভুলেই গেলাম তখন এলো লোকমান ফকির। লোকমান ফকিরের বাড়ি কুমিল্লার নবীনগরে। বয়স 30-35। শিপিং কর্পোরেশনে মোটামুটি ধরনের চাকরি করে। 2 কামরার একটা বাড়ি ভাড়া করেছে কাঁঠাল বাগানে। বিয়ে থা করেনি, তবে বিয়ের চিন্তা ভাবনা করছে। তার এক মামাতো বোনের সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছে। মেয়েটিকে অবশ্য তার পছন্দ নয়, তবে অপছন্দের কথা সে সরাসরি বলতেও পারছে না, কারণ তার এই মামা তাকে পড়াশোনা করিয়েছেন। ছেলেটি এক সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করতে এলো। আমি তাকে দেখে চমকে উঠলাম। মুখ পাণ্ডুর বর্ণ, মৃত মানুষের চোখের মতো ভাবলেশহীন চোখ। যৌবনে নিজস্ব যে জ্যোতি যুবক যুবতীর চোখে থাকে তার কিছুই নেই। ছেলেটি হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কিছুক্ষণ পরপরই চমকে উঠছে। সে ঘরে ঢুকেই বিনা ভূমিকায় বলল, স্যার, আপনি আপনি আমাকে বাঁচান স্যার। আমি ছেলেটিকে বসালাম, পরিচয় নিলাম। হালকা কিছু কথাবার্তা হলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম, কিন্তু তাতে খুব লাভ হলো বলে মনে হলো না। তার অস্থিরতা কমল না। লক্ষ্য করলাম সে স্থির হয়ে বসতেও পারছে না, খুব নড়াচড়া করছে। আমি বললাম, তোমার সমস্যাটা কি? ছেলেটি রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে প্রায় অস্পষ্ট গলায় বলল, স্যার, আমি দুঃস্বপ্ন দেখি, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আমি বললাম, দুঃস্বপ্ন দেখে না এমন মানুষ তুমি খুঁজে পাবে না। সাপে তাড়া করছে, বাঘে তাড়া করছে, আকাশ থেকে নিচে পড়ে যাওয়া, এগুলো খুবই কমন স্বপ্ন। সাধারণত হজমের অসুবিধা হলে লোকজন এসব দুঃস্বপ্ন দেখে। আবার ঘুমের অসুবিধা হলেও দেখে। তুমি শুয়ে আছো, হঠাৎ মাথার নিচ থেকে বালিশ সরে গেল, তখনও কিন্তু তুমি এরকম স্বপ্ন দেখতে পারো। আবার শারীরিক অস্বস্তির একটা প্রকাশ ঘটে দুঃস্বপ্নে। আগুনে পুরার স্বপ্ন মানুষ কখন দেখে জানো? যখন পেটে গ্যাস হয়, সেই গ্যাসে বুক জ্বালা পোড়া করে, তখন সে স্বপ্ন দেখে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়া হয়েছে। কিন্তু স্যার, আমার স্বপ্ন তো এরকম না, অন্যরকম। ঠিক আছে, গুছিয়ে বলো, শুনে দেখি কিরকম। ছেলেটি সঙ্গে সঙ্গে কথা শুরু করলো। মুখস্থ বলে যাবার মতো বলেই যেতে লাগলো। মনে হয় আগে থেকে ঠিকঠাক করে এসেছে এবং অনেকবার রিহার্সেল দিয়েছে। কথা বলার সময় একবারও কিন্তু আমার চোখের দিকে তাকালো না, এমনকি যখন প্রশ্ন করলাম তখনও না। স্যার, প্রথম স্বপ্নটা দেখি বুধবার রাতে 11টার দিকে ঘুমোতে গেছি। আমার ঘুমের কোনো সমস্যা নাই স্যার, শোয়ামাত্র ঘুমিয়ে পড়তে পারি। সে রাতেও তাই হলো। বিছানায় শোয়ামাত্র ঘুমিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে স্বপ্নটা দেখেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করে বুঝলে যে শোয়ামাত্র তুমি স্বপ্নটা দেখেছ? জেগে উঠে ঘড়ি দেখেছি স্যার, 11টা 10। ও, ঠিক আছে, স্বপ্নটা বলো। আমি আমি দেখলাম স্যার, খোলামেলা একটা মাঠের মতো জায়গা, খুব বাতাস বইছে, শোঁ শোঁ শব্দ হচ্ছে, রীতিমতো শীত লাগছে। আমার চারদিকে অনেক মানুষ, কিন্তু ওদের কাউকে আমি দেখতে পাচ্ছি না স্যার। এদের কথা শুনতে পাচ্ছি, হাসির শব্দ শুনছি, একটা বাচ্চা ছেলে কাঁদছে তাও শুনছি, বুড়া মতো একটা লোকের কাশির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কাউকে আবছাভাবেও দেখতে পাচ্ছি না। একবার মনে হলো আমি বোধহয় অন্ধ হয়ে গেছি,
চারদিকে খুব তীক্ষ্ণ চোখে তাকালাম। মাঠ দেখতে পাচ্ছি, কুয়াশা দেখতে পাচ্ছি, কিন্তু মানুষজন দেখছি না। অথচ তাদের কথা কিন্তু আমি শুনছি। হঠাৎ ওদের কথাবার্তা সব থেমে গেল। বাতাসের শোঁ শব্দ বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ যেন এসেছে। তার ভয়ে সবাই চুপ করে গেছে। আমার আমার নিজেরও প্রচন্ড ভয় লাগলো স্যার, এক ধরনের অন্ধ ভয়। তখন শ্লেষা জড়িত মোটা গলায় কে একজন বলল, ছেলেটা তো দেখে এসেছে, মেয়েটা কোথায়? কেউ কোনো জবাব দিল না স্যার। খানিকক্ষণের জন্যে বাচ্চা ছেলেটির কান্না শোনা গেল, সঙ্গে সঙ্গে আবার থেমেও গেল। মনে হলো কেউ যেন তার মুখে হাত চাপা দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করছে। ভারী গলা লোকটা আবার কথা বলল, মেয়েটা দেরি করছে কেন? কেন এত দেরি? ছেলেটিকে তো বেশিক্ষণ রাখা যাবে না, এর ঘুম পাতলা হয়ে এসেছে, ও জেগে যাবে। হঠাৎ চারদিকে সাড়া পড়ে গেল স্যার। একসঙ্গে সবাই বলে উঠল, এসেছে এসেছে, মেয়েটা এসেছে। আমি আমি চমকে উঠে দেখলাম আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। খুব রোগা একটা মেয়ে, অসম্ভব ফর্সা, বয়স 18 কি 19। এলোমেলো ভাবে শাড়ি পরা, লম্বা চুল, চুলগুলি ছেড়ে দেয়া, বাতাসে উঠছে। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। সে অসংকোচে আমার হাত ধরে কাঁপা গলায় বলল, আমার 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 ভয় করছে, আমার খুব ভয় করছে। আমি বললাম, আপনি কে? সে বলল, আমার নাম নার্গিস। আপনি যা দেখছেন তার স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। একটু পরেই বুঝতে পারবেন। আগে স্বপ্নটা শুধু আমি একা দেখতাম, এখন মনে হয় আপনিও দেখবেন। মেয়েটা কাঁদতে শুরু করলো। আতঙ্কে অস্থির হয়ে আমার গা ঘেঁষে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে বলল, আপনি আপনি দয়া করে কিছু মনে করবেন না। আসলে আমার খুব ভয় লাগছে বলেই আমি এভাবে দাঁড়িয়ে আছি। এরা প্রতি মাসে একবার করে আমাকে এই স্বপ্নটা দেখায়। আমি বললাম, এরা কারা? আমি জানি না, আমি আমি কিচ্ছু জানি না। আপনি থাকায় কেন জানি একটু ভরসা পাচ্ছি, যদিও জানি আপনি কিছুই করতে পারবেন না, কিছুই না। মেয়েটি হাঁপাতে শুরু করলো, আর তখন সেই ভারী এবং শ্লেষা চড়ানো কণ্ঠ চিৎকার করে বলল, সময় শেষ, দৌড়াও দৌড়াও দৌড়াও। সেই চিৎকারের মধ্যে ভয়ঙ্কর পৈশাচিক কিছু ছিল স্যার। আমার শরীরের প্রতিটি স্নায়ু থরথর করে কাঁপতে লাগলো। চোখের সামনে কুয়াশা কেটে যেতে লাগলো। চারদিকে তীব্র আলো, এত তীব্র যে চোখ ধাঁধিয়ে যায়। যাদের কথা শুনছিলাম অথচ দেখতে পাচ্ছিলাম না, এই আলোয় সবাইকে স্পষ্ট দেখতে পেলাম স্যার। এরা 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 কি? এরা এরা মানুষ না স্যার, এরা অন্য কিছু। লম্বাটে পশুর মতো মুখ, হাত পা মানুষের মতো, সবাই নগ্ন। এরা অদ্ভুত এক ধরনের শব্দ করতে লাগলো স্যার। আমার কানে বাজতে লাগলো, দৌড়াও দৌড়াও। আমরা দৌড়াতে শুরু করলাম। আমাদের পেছনে সেই জন্তুর মতো মানুষগুলিও দৌড়াচ্ছে। আমরা ছুটছি মাঠের উপর দিয়ে। সেই মাঠে কোনো ঘাস নেই, সমস্ত মাঠময় লক্ষ কোটি ধারালো ব্লেড সারি সারি সাজানো। সেই ব্লেডে আমার পা কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা। চিৎকার করে উঠলাম, আর তক্ষুনি ঘুম ভেঙে গেল। দেখি ঘামের সমস্ত বিছানা ভিজে গেছে। এই হলো তোমার স্বপ্ন? জি স্যার। তা দ্বিতীয় স্বপ্ন কখন দেখলে? ঠিক তার
1 মাস পর স্যার। সেই মেয়েটিও কি দ্বিতীয় স্বপ্নে তোমার সঙ্গে ছিল? জি স্যার। একই স্বপ্ন নাকি একটু অন্যরকম? একই স্বপ্ন স্যার। তা দ্বিতীয়বারও কি তুমি মেয়েটির হাত ধরে দৌড়ালে? জি স্যার। আচ্ছা, প্রথমবার যেমন তার সঙ্গে কথাবার্তা হয়েছিল, দ্বিতীয়বার হলো? জি। দ্বিতীয়বারও কি মেয়েটি পরে এসেছে? তুমি আগে এসে অপেক্ষা করছিলে? জি না স্যার, দ্বিতীয়বারে মেয়েটি আগে এসেছিল, আমি বরং পরে এসেছি। দ্বিতীয়বারের স্বপ্ন তুমি রাত কটায় দেখেছ? সেটা তো ঠিক বলতে পারবো না স্যার, তবে শেষ রাতের দিকে, ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হলো। দ্বিতীয়বারও স্বপ্নে মোটা গলা লোকটি কথা বলল? জি স্যার। লোকমান ফকির রুমালে কপালের ঘাম মুছতে লাগলো। সে অসম্ভব ঘামছে। আমি বললাম, পানি খাবে? পানি এনে দেব? জি স্যার, দিন। আমি পানি এনে দিলাম। সে এক নিঃশ্বাসে পানি শেষ করে ফেলল। আমি বললাম, স্বপ্ন ভাঙার পর তুমি দেখলে তোমার দুটি পাই ব্লেডে কেটে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাই না? লোকমান হতভম্ব হয়ে বলল, জি স্যার, কিন্তু আপনি কি করে বুঝলেন? তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকলে, সেখান থেকে অনুমান করেছি। আর তাছাড়া তোমার পা স্বপ্ন দেখার পর কেটে যাচ্ছে বলেই স্বপ্নটা ভয়ঙ্কর। পা যদি না কাটতো তাহলে স্বপ্নটা ভয়ঙ্কর হতো না, বরং একটা মধুর স্বপ্ন হতো। কারণ স্বপ্নে একটি মেয়ের সঙ্গে তোমার দেখা হচ্ছে, যে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। 18-19 বছরের রূপবতী একটি মেয়ে হাত ধরে তোমার সঙ্গে দৌড়াচ্ছে। আমার কথার মাঝখানেই লোকমান ফকির পায়ের জুতা খুলে ফেলল, মোজা খুলল। আমি হতভম্ব হয়ে দেখলাম পায়ের তলা ফালা ফালা করে কাটা। এমন কিছু সত্যি সত্যি ঘটতে পারে, আমি তা ভাবিনি। লোকমান ক্ষীণ গলায় বলল, কিন্তু এটা কি করে হয় স্যার? আমি ঠিক বুঝতে পারছি না লোকমান, তবে স্বপ্নের ব্যাপারে পড়াশোনা যা করেছি তার থেকে তোমাকে একটা কথা বলতে পারি। ইনভার্ট রিয়াকশন বলে একটা ব্যাপার আছে। এই ধরো তোমার একটা আঙ্গুল পুড়ে গেল, সেই খবর স্নায়ুর মাধ্যমে যখন তোমার মস্তিষ্কে পৌঁছবে তখন তুমি তীব্র ব্যথা পাবে। ইনভার্ট রিয়াকশনে কি হয় জানো? আগে মস্তিষ্ক আঙ্গুল পোড়ার অনুভূতি পায়, তারপর সেই খবর আঙ্গুলে পৌঁছে, তখন আঙ্গুলটি পোড়া পোড়া হয়ে যেতে পারে। স্বপ্নের পুরো ব্যাপারটা হয় মস্তিষ্কে, সেখান থেকে ইনভার্ট রিয়াকশনে শরীরে তার প্রভাব পড়তে পারে। এক লোক স্বপ্নে দেখত তার হাতে কে যেন পিন ফোটাচ্ছে। ঘুম ভাঙার পর তার হাতে সত্যি সত্যি পিন ফোটার দাগ দেখা যেত। তোমার ক্ষেত্রেও হয়তো তাই ঘটেছে। তবে এমন ভয়াবহভাবে পা কাটা ইনভার্ট রিয়াকশনে সম্ভব বলে তো আমার মনে হয় না। তাহলে তাহলে কি স্যার? আমি ঠিক বুঝতে পারছি না লোকমান। লোকমান ক্লান্ত স্বরে বলল, 1 মাস পর পর আমি স্বপ্নটা দেখি স্যার, কারণ পায়ের ঘা শুকাতে 1 মাস লাগে। আমি লোকমান ফকিরের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললাম, লোকমান, তুমি এখন থেকে একটা কাজ করবে, ঘুমোতে যাবে জুতা পায়ে দিয়ে। স্বপ্নে যদি তোমাকে দৌড়াতেও হয় তোমার পায়ে থাকবে জুতা, ব্লেড তোমাকে কিচ্ছু করতে পারবে না। আপনি আপনি সত্যি বলছেন স্যার? আমার তো তাই ধারণা লোকমান। আমার তো মনে হচ্ছে জুতা পরে ঘুমোলে তুমি স্বপ্নটাই আর দেখবে না। লোকমান ফকির চলে গেল, তবে খুব ভরসা পেল বলে মনে হলো না। আমি তাকে বলে দিয়েছিলাম 1 মাস পর স্বপ্ন দেখা হয়ে গেলে সে যেন আসে। সে এলো ঠিক 1.5 মাস পর। তার মুখ আগের চেয়েও শুকনো, চোখ ভাবলেশহীন, অথর্ব মানুষের মতো হাঁটছে। আমি বললাম, স্বপ্ন দেখেছ? জি না স্যার। জুতা পায়ে ঘুমোচ্ছ? জি স্যার, জুতা পায়ে দেওয়ার জন্যেই
স্বপ্ন দেখছি না। আমি হাসি মুখে বললাম, বাহ, তাহলে তো তোমার রোগ সেরে গেল লোকমান। এত মন খারাপ কেন? মনে হচ্ছে বিরাট সমস্যায় পড়েছ। সমস্যাটা কি? লোকমান নিচু গলায় বলল, মেয়েটার জন্য মন খারাপ স্যার। বেচারি একা একা স্বপ্ন দেখছে, এত ভালো একটা মেয়ে কষ্ট করছে। আমি সঙ্গে থাকলে সে একটু ভরসা পায়। নিজের জন্য কিছু না স্যার, মেয়েটার জন্য খুব কষ্ট হয় আমার। লোকমানের চোখে প্রায় পানি এসে গেল। আমি তো বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম। সে বলে কি? স্যার, আমি ঠিক করেছি আমি জুতা পরবো না। যা হবার হবে। নার্গিসকে একা একা আমি যেতে দেব না। আমি থাকবো ওর সঙ্গে। মেয়েটার জন্যে আমার খুব কষ্ট হয় স্যার। এত চমৎকার একটা মেয়ে, আমি স্যার থাকবো তার সঙ্গে। সেটা কি ভালো হবে লোকমান? জি স্যার, হবে। আমি আমি তাকে ছাড়া বাঁচব না। লোকমান, সে কিন্তু স্বপ্নের একটি মেয়ে। না স্যার, সে স্বপ্নের মেয়ে নয়। আমি যেমন সেও তেমন। আমরা দুজন এই পৃথিবীতেই বাস করি। সে হয়তো ঢাকাতেই কোনো এক বাসায় থাকে। তার পায়ে ব্লেডের কাটা। আমি যেমন সারাক্ষণ তার কথা ভাবি, সেও নিশ্চয়ই ভাবে স্যার। শুধু আমাদের দেখা হয় স্বপ্নে। মিসির আলী সিগারেট ধরিয়ে বললেন, গল্পটি এই পর্যন্তই। আমি চেঁচিয়ে বললাম, এই পর্যন্ত মানে? শেষটা কি? শেষটা তো আমি জানি না। ছেলেটি ক্ষতবিক্ষত পা নিয়ে একবার এসেছিল। সে বলল, জুতা খুলে ঘুমানো মাত্রই সে আবার স্বপ্ন দেখে। স্বপ্নে মেয়েটির দেখা পায়। তারা দুজন খানিকক্ষণ গল্প করে, দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদে। এক সময় মানুষের মতো জন্তুগুলি চেঁচিয়ে বলে, দৌড়াও দৌড়াও। তারাও দৌড়াতে শুরু করে। তা ছেলেটি আপনার কাছে আর আসেনি? জি না। আচ্ছা, ছেলেটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কি কিছু জানেন? না, আমি জানি না, তবে অনুমান করতে পারি। ছেলেটি জানে জুতা পায়ে ঘুমুলে এই দুঃস্বপ্ন সে দেখবে না। তারপরেও সে জুতা পায়ে দেয় না, কারণ মেয়েটিকে একা ছেড়ে দেয়া তার পক্ষে সম্ভব নয়। প্রেমের ক্ষমতা যে কি প্রচণ্ড হতে পারে, প্রেমে না পড়লে তা বোঝা যায় না। ছেলেটির পক্ষে এই জীবনে তার স্বপ্ন সঙ্গিনীর মায়া কাটানো সম্ভব না। সে আর যাই হোক, বাকি জীবনে সে কখনো জুতো পায়ে তো আর ঘুমোবে না। সে আসলে দুঃস্বপ্নের হাত থেকে মুক্তিই চায় না। দুঃস্বপ্ন হলেও এটি সেই সঙ্গে তার জীবনের মধুরতম স্বপ্ন। আচ্ছা, আপনার কি ধারণা, নার্গিস নামের কোনো মেয়ে এই পৃথিবীতে সত্যি সত্যি আছে? মিসির আলী নিচু গলায় বললেন, আমি তো জানি না। রহস্যময় পৃথিবীর খুব কম রহস্যের সন্ধানই আমি জানি। তবে মাঝে মাঝে আমারও কেন জানি এই মেয়েটির হাত ধরে একবার দৌড়াতে ইচ্ছা করে। কি, আরেক দফা চা হবে? পানি কি গরম করব? শেষ হলো হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজের ছোট গল্প সঙ্গিনী। যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার গল্প পাঠ আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।